জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 13ই জুন। ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই বললেন জামাতের আমির। ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমানের বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে কি নিয়ে আলোচনা হবে, সমস্ত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। কঠিনভাবে অভিযুক্ত হয়েছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ। যদি প্রমাণ হয় তাহলে তাদেরকে জেলে প্রেরণ করা হবে বললেন সেনাপ্রধান। সর্বশেষ জানবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ সফর শেষ করে বাংলাদেশে এসেই নতুন করে আবারও নির্বাচনের ঘোষণা দিবে, এমনই কথা জানিয়েছেন গোয়েন্দা সংস্থা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের মধ্যে বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়েছেন স্থায়ী কমিটি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই। তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের দাওয়াত দেওয়া হয়েছে। লন্ডনে সময় শুক্রবার 13ই জুন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এ বৈঠক হবে। এ বৈঠককে আমাদের দলের স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে স্থগিত জানানো হয়েছে। তিনি বলেন, তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকটি একটি বড় ইভেন্ট বলে মনে করি। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে এ বৈঠকের গুরুত্ব অনেক বেশি। বৈঠকটি হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। রাজনৈতিক সংকট সমাধানে এই বৈঠক বিরাট সম্ভাবনার সৃষ্টি হয়েছে, নতুন দিগন্তের সূচনা হতে পারে। ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জন্মসূত্রে আমরা সবাই প্রিয় দেশের নন্দিত ও মর্যাদাবান নাগরিক। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এই 4 ধর্মের অনুসারী মিলেই আমাদের এই বাংলাদেশ। সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্মের ভিত্তিতে বিভেদের কোনো দেয়াল থাকবে না। তিনি সোমবার বিকালে বড়লেখা উপজেলা জামাতের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সব ধর্মাবলম্বীদের নেতৃত্বাধীন ব্যক্তিবর্গকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, আজকের এই আয়োজনটা আসলে একটা ভিন্ন মোড়কে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, বাংলাদেশের প্রধান 4 ধর্মের লোক আমরা এখানে সমবেত হয়েছি। এটি একটি ফুলের বাগান। তিনি বলেন, আপনারা অনেকেই অভিযোগের সুরে বলেছেন যে 5ই আগস্টের আগে আমাদেরকে নিয়ে আপনারাই কখনোই বসেননি, আমরাও যাইনি, আমরা সব সময় আওয়ামী লীগে ভোট দেই। এই ধারণা থেকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, শুধু আপনারা নন, 5 আগস্টের আগে তো আমরার মা ও আমাকে পাইনি, আমার বাবাও আমাকে পাইনি, আমার স্ত্রী সন্তানরাও আমাকে পাইনি। এটা শুধু আমার কথা বলছি না, আমাদের কথা বলছি। 5ই আগস্টের আগে আমাদেরকে স্বাভাবিকভাবে বসবাস করতে দেওয়া হয়নি। আমি চোর ডাকাত নই, দখলদার নই, চাঁদাবাজ নই, খুনি কিংবা সন্ত্রাসীও নই। তা সত্ত্বেও আমাকে কেন কয়েকবার জেলে রাখা হলো? এটা শুধু আমার ব্যাপারে না, এই ধরনের ঘটনা লাখ লাখ হয়েছে। আমাদেরকে সমাজের মানুষের সুখ দুঃখ, ব্যথা বেদনার অংশীদার হতে দেওয়া হয়নি। তারপরও যেখানে খবর পেয়েছি সারা বাংলাদেশে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ডক্টর শফিকুর রহমান বলেন, কিছুদিন আগে বরগুনায় 5ম শ্রেণীর একটি মেয়ের ইজ্জত নষ্ট করা হয়েছে। মেয়েটির বাবা থানায় মামলা করেছিলেন। লম্পটরা মামলা করার কারণে তার বাবাকেও খুন করলো। তিনি সনাতন ধর্মের অতি সাধারণ একজন মানুষ। মুরগি বিক্রির দোকানে চাকরি করতেন। এই দিয়ে তার ছোট্ট সংসারটি চলত। 3টি মেয়ের মধ্যে নির্যাতিত মেয়েটি বড়। কোলের শিশুটির বয়স মাত্র 2.5 মাস। আমি তখন 2.5 মাসের বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে বলেছিলাম, এই বাচ্চাটির দায় দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমি নিলাম। আজ পর্যন্ত আমাদের সংগঠন আল্লাহর আপার মেহেরবানিতে প্রতি মাসে এই অসহায় পরিবারটির আর্থিক ভরণ পোষণ করে যাচ্ছে। বড়লেখা উপজেলা জামাতের আমির এমদাদুল ইসলাম সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাসিতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এনসানুর মাহমুদ জুবায়ের। তাছাড়া সেখানে আরও জামাতের অনেক
নেতাকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বড়লেখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল। বিএনপির হাতে 123 খুন, বললেন মির্জা ফখরুলের ভিন্নমত পোষণ। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 7ই আগস্ট থেকে চলতি বছরে 7ই জুন পর্যন্ত 10 মাসে বিএনপি নেতাদের হাতে 123 জন খুন হয়েছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কয়েকজন নেতা। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। মঙ্গলবার সকালে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে ওই সময়কালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হত্যাকাণ্ডের খবরের বিশ্লেষণ তুলে ধরেন, যা যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা এবং আউটলুকের মাধ্যমে প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, গত 7 মাসে 123 হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো বিশ্লেষণ করে দেখা যায় অন্তত 21টি ঘটনায় বিতর্কিতভাবে বিএনপির নাম এসেছে। এছাড়া হত্যাকাণ্ডের খবরগুলোতে দেখা গেছে দলীয় পরিচয়ে এসে ব্যক্তিগত পারিবারিক আধিপত্য বিস্তার, লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, গোষ্ঠীগত দ্বন্দ্ব ও এলাকাভিত্তিক দ্বন্দ্বের কারণে এসব ঘটনা ঘটেছে। বিএনপির নেতাকর্মীরা সরাসরি রাজনৈতিক স্বার্থে বা দলীয় কারণে খুন করেছেন এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়নি, শুধুমাত্র রাজনৈতিক পরিচয় উঠে এসেছে। বিএনপির মহাসচিব পোস্টটি তুলে ধরা হলো। ফেসবুকে পোস্টে মির্জা ফখরুলের ভিন্নমত পোষণগত 10ই মাসে সারা দেশে 123 খুন হয়েছে। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 7ই আগস্ট থেকে চলতি বছরের 7 জুন পর্যন্ত এসব খুন হয়েছে এবং বিএনপির নেতাদের হাতেই তারা নিহত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কয়েকজন নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণাও চলতে দেখা গেছে। এনসিপি নেতাদের দাবি, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে গণমাধ্যমে 7ই আগস্ট থেকে 7ই জুন পর্যন্ত প্রকাশিত হত্যাকাণ্ডের খবর আউটলুক বিশ্লেষণ করে যুক্তরাজ্য ভিত্তিক একজন গবেষক ও সাংবাদিকদের সহায়তায় করা এক বিশ্লেষণে বেরিয়ে আসে নতুন তথ্য। গত 10 মাসে 123 হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো বিশ্লেষণ করে দেখা যায় অন্তত 21টি ঘটনায় বিতর্কিতভাবে বিএনপির নাম এসেছে। এছাড়া হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত খবরগুলোতে দেখা গেছে দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তিগত পারিবারিক আধিপত্য বিস্তার, লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব সবচেয়ে বেশি রয়েছে। যেভাবে হত্যাকাণ্ডগুলো ঘটনা ঘটেছিল সেগুলো বিশ্লেষণ করে দেখা যায় নিহতের ঘটনাগুলোর মধ্যে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 41 জন নিহত হয়েছেন। এছাড়া আধিপত্য বিস্তার, ব্যবসার নিয়ন্ত্রণ, জমিজমা সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং ডাকাতি সংশ্লিষ্ট ঘটনার এক পক্ষের হামলায় আরেক পক্ষের লোকজন নিহত হয়েছেন। এতক্ষণ আপনারা বিস্তারিত আকারে দেখতে পারলেন দেশে ঘটে যাওয়া আপডেট নিউজগুলো। বর্তমানে আমাদের দেশের কোথায় কি হচ্ছে, বর্তমানে আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, নানান কার্যক্রম সম্পর্কে আজকের এই ভিডিওতে প্রতিবেদন তুলে ধরা হয়েছে। দর্শক, এখানে শেষ করব ভিডিওটি শেষ করার আগে অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন।